হ্যালো বন্ধুরা, নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের লাভ এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। মিষ্টি থতমত খায়। তৈয়বকে দেখতে আসার বাহানা খুঁজতে আপেল কিনেছে, কিন্তু এসেই যে ভাইয়ের জেরার মুখে পড়তে হবে ওকে, জানলে কি আর আসতো? প্রশ্নের মুখে রমণীর ফর্সা ললাট পটে ঘাম জমলো। হাওয়া গিলে বলল, তৈয়ব ভাই অসুস্থ না? আর অসুস্থ মানুষকে কি খালি হাতে দেখতে আসা যায়? জিল্লু টুবাই একসাথে দুদিকে ঘাড় নাড়ল, অর্থাৎ তারা সহমত মিষ্টির সাথে। তৈয়ব শ্বাস ফেলে আরাফকে বলল, তোর চিন্তা কিসের? আপেল খাওয়ার মানুষ তো আছে এখানে। পার্বতীর বিয়ে হয়ে যাচ্ছে আর দেবদাস লাল পানি না খেয়ে আপেল খাচ্ছে। আহা হা, এই দৃশ্য দেখবো বলি কি আমি ওদের হাতে মারগুলো খেয়েছিলাম? মিষ্টি ধরতে পারলো না কথাটা। প্রশ্নবিদ্ধ চোখে চশমাটা তর্জনী দিয়ে নাকের উপরে ঠেললো, তারপর টুবাই আর জিল্লুর দিকে তাকিয়ে শুধালো। কে পার্বতী? কেউ কোনো উত্তর দিল না, শুধু টুবাই বিষণ্ণ মুখে টিভির রিমোটটা হাতে নিল, চালু করলো বোকা বাক্সখানা। খবরের চ্যানেলগুলোর হেডলাইনে বড় বড় করে লেখা উঠছে ব্রেকিং নিউজ। ভীষণ পরিপাটি এক সংবাদ পাঠিকা তার রিনরিনে কণ্ঠে পড়ে শোনাচ্ছেন চাঞ্চল্যকর তথ্যটি। শহরের সবচাইতে বিলাসবহুল কমিউনিটি সেন্টারে মেয়ের বিয়ের আয়োজন করেছেন নামকরা ব্যবসায়ী এবং রাজনীতিবিদ ইমদাদ সওদাগর। ঘটনা সূত্রে জানা যায়, উক্ত সেন্টারের 50% শেয়ার হোল্ডারে আছেন তার প্রাক্তন জামাতা তথ্য ও যোগাযোগ মন্ত্রী আরাফ চৌধুরী। প্রতিদ্বন্দ্বিতা নাকি ব্যক্তিগত আক্রোশ মেটাতে এখন হঠকারী সিদ্ধান্ত, তা নিয়ে উত্তাল জনগণ। মিষ্টি কিছুক্ষণ ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থেকে আটকে উঠল। আরাফের দিকে তাকিয়ে বলল, ভাই, ভাবিটার তোমার তো ডিভোর্স হয়নি, তাহলে ওনারা প্রাক্তন কেন বলছেন? আর ভাবির বিয়ে দিয়ে দিচ্ছে মানে কি? জিল্লু মুখ খুলল এতক্ষণে, হতাশ স্বরে বলল, আমিও তো এইটাই তখন থেকে বুঝাইতাছি ভাইরে, ঘটনা কিন্তু ঘটাই ফেলতিছে তোমার হাড় বজ্জাত শ্বশুর। কিছু করলে এখনই করো, নইলে পরে কাইন্দাও বউ পাবা না। মিষ্টি বিরক্ত মুখে ফের চাইলো ভাইয়ের দিকে, মিহি স্বরে আক্রোশ মিশিয়ে বলল, ভাইয়া, তুমি এক্ষুনি কল দাও ভাবির মোবাইলে। কল দিয়ে বলো এই বিয়ে যেন সে না করে। আর কদিন গেলেই তো বাবা মা এমনিতেই রাজি হয়ে যেত, তার মধ্যে এসব ঝামেলা। ধর, তুমি কল দাও শিগগিরই। আরাফের মধ্যে তখনও কোনো হেলদোল নেই। বুদ্ধিদীপ্ত চোখজোড়া শান্ত সুস্থির, মুখে অনুপস্থিত চিন্তার ছাপটুকু। মিষ্টি অতিষ্ঠ চিত্তে নিজের ফোনটা বের করতেই প্রশ্ন ছুড়ল তৈয়ব, তুই ফোন বের করছিস কেন? ভাবি নাম্বার আছে তোর কাছে? মিনিট খানেক চুপ থেকে মাথা নোয়ালো মেয়েটা, অনুতপ্ত কণ্ঠে বলল, ভাইয়া যেদিন ভাবিকে নিয়ে এসেছিল জোর করে, সেদিন সন্ধ্যের দিকে আমার মোবাইল থেকে ভাবি কল করেছিল তাদের বাসায়। টুবাই অবিশ্বাসের স্বরে শুধালো, তার মানে ভাবির বাসার নাম্বারটা তো এখনো আছে তোমার মোবাইলে? মিষ্টি ভেবেছিল এটা শুনলেই আরাফ ধমকে উঠবে ওকে, কিন্তু তাকে অবাক করে দিয়েই যেন মানুষটা উঠে দাঁড়ালো। তৈয়বের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, একটা প্রেস মিটিং আছে, তারপর কার্যালয়ে কিছু কাজ, অনেক প্রেশার বুঝলি। রাতে এসে তোকে দেখে যাব, এখন আসছি। টুবাই এবার আর চুপ থাকতে পারলো না, চিল্লিয়ে বলে উঠল, আমরা জানি ভাবির জন্য কতটা পাগল ছিলে তুমি, আর তাকে যখন জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে তখন তুমি কিছু করবে না, চুপচাপ বসে থাকবে হাত গুটিয়ে। ভাবি অন্য কারোর হয়ে গেলে মেনে নিতে পারবে বুঝি? আরাফ তখনও নির্বিকার, নিরুত্তর হাঁটা শুরু করতেই এগিয়ে এসে পথ আটকালো মিষ্টি। ভীতু মেয়েটা আজ ভীষণ সাহস নিয়ে বলল, টুবাই ভাই তো ঠিক কথাই বলেছে ভাইয়া। একদিন আগেও তো তুমি তিতির তিতির করে পাগল ছিলে, আজ হঠাৎ কি হলো তোমার? এমন ভাব করছো যেন চেনোই না ভাবিকে। তৈয়ব পারছিল না শুধু উঠে দুঘা লাগিয়ে দিতে আরাফকে, তপ্ত স্বরে বলল, মিষ্টি, ফোন করতো ভাবিকে তুই। দরকার হলে আমরা সবাই মিলে রিকোয়েস্ট করব যেন ভাবি কোনো মতেই বিয়েটা না করে। এটা পুতুল খেলা হচ্ছে নাকি? মিষ্টি মাথা নাড়েই ডায়াল প্যাডে আঙুল চালালো। তিতিরদের বাড়ির ল্যান্ডলাইনে কল ঢুকতেই লাউডে দিল ফোনটা। কেবিনের পিনপতন নীরবতা ভেঙে ফোনের ভিতর থেকে ভেসে এলো
রোকসানা বেগমের প্রৌঢ়স্বর। সালাম দিয়ে পরিচয় জিজ্ঞেস করতেই ঢোক গিলল মিষ্টি। সবার মুখের দিকে একবার চোখ বুলিয়ে জবাবে বলল, আন্টি, আমি মিষ্টি, আরফ ভাইয়ের বোন। ভাবিকে একটু ফোনটা দিয়ে যাবে? রোকসানা বেগম এক মুহূর্তের জন্য চুপ রইলেন, তারপর কিছু না বলেই কেটে দিলেন লাইনটা। ফোনের এপাশে সবাই একে অপরের মুখ চাওয়াচাই করতেই টুবাই বিস্ময় নিয়ে বলে উঠল, কেটে দিল? এভাবে মুখের ওপর লাইনটা কেটে দিল? কেমন মহিলা উনি? চিল্লুর মাথা অল্পতেই গরম হয়ে যায়। এবারও তাই হলো, দাঁতে দাঁত পিষে বলল। কার বউ দেখতে হইব না? বিরক্তির সূচক শব্দ করলো মিষ্টি। তোমরা প্লিজ থামবে একটু, আমি আরেকবার কল করছি, কেটে দিলেই হলো। মিষ্টির কথা থামিয়ে শব্দ করে কেঁপে উঠল ওর হাতে থাকা ফোনটা। বিরক্ত চোখে সেদিকে তাকাতেই আটকে উঠল মিষ্টি, অস্পষ্টে আওড়ালো, ভাবির বাড়ির নম্বর। টুবাই বলল, এখনো দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি রিসিভ করো। তড়িঘড়ি কলটা রিসিভ করলো মিষ্টি। ক্ষণিকের নীরবতায় বিষণ্ণ হয়ে উঠল কেবিনের ফিনাইল মিশ্রিত বাতাস। সেই বিষণ্ণতার দেয়াল ভেঙে শোনা গেল তিতিরের ভাঙা স্বর। হ্যালো মিষ্টি। আরাফ থমকালো, চমকে তাকায় মিষ্টির ফোনের দিকে। মেয়েটা কি কেঁদেছে তবে? মিষ্টি কিছু বলার আগেই ফোনের ওপর উড়ে আসে বলিষ্ঠ থাবা। ছো মেরে ফোনটা নিজের হাতে নেয় আরাফ। মিষ্টি সহ আশপাশের সবাইকে অবাক করে দিয়ে বিচলিত হয় তার পৌরুষ কণ্ঠ। ব্যগ্র স্বরে জানতে চায়, গলা ভাঙলো কি করে তোমার? কেঁদেছো তুমি? বেশ কিছুক্ষণ নিশ্চুপ রইল অপর পাশ। আরাফের অস্থিরতা বাড়ল। বিয়ের কথা শুনে যে মানুষটার বিন্দু মাত্র হেলদোল ছিল না, অথচ সেই মানুষটাই অস্থির হয়ে উঠল তিতিরের ভাঙা গলা শুনে। হুট করেই অস্থিরতা বেড়ে ভারী শীতল হলো তপ্তস্বর। শিরদাঁড়ায় হিমস্রোত বইয়ে দেয়া কণ্ঠে বলল, আমি কিছু জানতে চাইছি দিদি, তোমার গায়ে আবারও হাত তুলেছে ওরা, তাই না? তিতিরের একতরফা মৌনতা ফাটল ধরালো আরাফের ধৈর্যে। ধমকের স্বরে আওড়ালো, আনসার মি গড ড্যাম ইট। তিতিরের উত্তর এলো এবার। কাপা কাপা গলায় শুধু বলল, আমি ঠিক আছি, কেউ কিচ্ছু বলেনি আমাকে। মেয়েটার মিথ্যে বলার গুণে মুষ্টিবদ্ধ হলো আরাফের বলিষ্ঠ বাহুদয়। শানিত চোয়ালে রগরগে আক্রোশ নিয়ে মাথা নোয়ালো সে। চোখে মুখে অন্ধকার নামিয়ে ঠোঁটের বাঁকে ফুটিয়ে তুলল এক চিলতে অসুস্থ হাসি। সবাইকে ভড়কে দিয়ে উন্মাদের মতো হেসে উঠল আরাফ। মিষ্টি তটস্থ হয়ে ফোনটা হাত থেকে নিতে চাইলেই ওকে আটকালো টুবাই। ইশারায় বারণ করলো আরাফের কাছে যেতে। মুঠোফোনের ওপাশের কণ্ঠটা কিছুক্ষণ চুপ থেকে শক্ত হলো এবার। আশ্চর্য, পাগলের মতো হাসছেন কেন আপনি? শুনলাম বিয়ে করছে আমার বউ পাখি। আরাফ থামতেই বউ পাখি শব্দটা যেন ঢপ খেলো তিতিরের বুকে। গলাটা ধরে এলো ফের। তবুও নিজেকে শক্ত রাখলো তিতির। রুদ্ধশ্বাসে একবার তাকিয়ে দেখলো সম্মুখে বসে থাকা বাবার মুখের দিকে। ইমদাদ সওদাগর তার আলিশান সোফায় বসে মনের সুখে পান চিবুচ্ছেন। এক হাতে পিকদানি, সেটাতে পিচিক করে পিক ফেলছেন একটু পরপর। অন্য হাতে রিভলভার, যার ব্যারেল ঠেকানো রোকসানা বেগমের মাথায়। ভদ্র মহিলা সারা শরীর ঘামে জবজব। নিরুপায় হয়ে চোখ খিচে বসে আছেন স্বামীর পাশে। দুহাত সামনে রেখে বেঁধে দেওয়া হয়েছে। মুখের উপর লাগিয়ে রাখা হয়েছে স্কচ টেপের এক পরত। তিতির আতঙ্কিত চোখে দেখলো সেই দৃশ্যটুকু। পরপর গলার কাছে দলা পাকানো কান্নাগুলো গিলে দৃঢ় করলো স্বর। করছি। আপনাকে তো আমি বলেইছিলাম যে আগামী 48 ঘন্টার মধ্যে আমি বিয়ে করব। এটুকু বলতেই থামলো তিতির। পরপর নিচু গলায় হিসিয়ে আওড়ালো, পারলে আটকে দেখান আমাকে, আটকে দেখান বিয়েটা, আমিও দেখতে চাই আপনার ভালোবাসার কত জোর। মুহূর্তেই গর্জে উঠলেন ইমদাদ। ফোন রাখ কইতাছি। যতখানি জানানোর তার চাইতেও একটা শব্দ যেন বেশি বাইর না হয় মুখ থেকে। কইছিলাম না আম্মাজান? তিতির ফোন রাখলো না। মেদুর মুখটা জেদ আর ক্ষোভের সাথে পাল্লা দিয়ে ভয় হারালো। থম মেরে দাঁড়িয়ে রইল ফোন হাতে। ইমদাদ সওদাগর রাগে অন্ধ হয়ে উঠে দাঁড়ালেন। রিভলভারের ব্যারেল তিতিরের দিকে ঘুরিয়ে বলে উঠলেন, তুই তোর বাপের ভালো রূপটা দেখছস?
মাগার খারাপ রূপটা এখনো দেখবার পারস নাই আম্মাজান। আমারে আমার খারাপ রূপটা দেখাইতে বাধ্য করিস না। তিতির থমকালো, হাত ফসকে ল্যান্ডফোনটা পড়ে গেল মেঝেতে। ভয়ার্ত অক্ষি যুগল বড্ড অবিশ্বাস নিয়ে পরখ করলো বাবা নামক নির্দয় এক মানুষকে। ঘেন্নায় গুলিয়ে এলো ভেতরটা। এবার আর তিতিরের চোখ ফেটে জল গড়ালো না, বুক ভেঙে বেরিয়ে এলো না আর্তচিৎকার, দুঃখ যাপন করলো না অভিমানগুলো। শুধু হাহাকারের মতো বিশ্বাস উঠে গেল ভালোবাসার সম্পর্কগুলোর উপর থেকে, হয়তোবা চিরদিনের জন্য। শখানেক ক্যামেরা আর সাংবাদিকদের ভিড় ঠেলে কমিউনিটি সেন্টারের মেইন গেট দিয়ে ঢুকছে বরযাত্রী। আর্টিফিশিয়াল লাইটিং, মরিচবাতি, এলাহি খাবার দাবারে জমকালো বিয়ের আয়োজন করেছেন ইমদাদ সওদাগর। পার্টির লোকজন সহ বরপক্ষ কনেপক্ষ মিলে কম করে হলেও এক গাদা মানুষ সেন্টারে। তিতির নিভু চোখে একবার দেখলো সেসব। ভারী গয়না আর লেহেঙ্গার আস্তরণেও ভীষণ ফ্যাকাশে লাগলো বিষাদিনীর মেদুর মুখখানা। পাশে শেরওয়ানি পরে বসে থাকা মানুষটা আর চোখে চাইলো তার দিকে, চোখের চশমা ঠিক করে স্মিত হাসলো, তারপর বলল, অস্বস্তি হচ্ছে। এই তো আর কিছুক্ষণ, বিয়েটা হয়ে গেলেই আপনাকে বাসায় নিয়ে যাব। বাই দ্য ওয়ে, আমি সাব্বির। তিতির অনুভূতি শূন্য হয়ে বসে আছে। বিকারগ্রস্ত মানুষের মতো সাব্বিরের দিকে একবার তাকিয়ে ফের ফিরিয়ে নিল মুখটা। সাব্বির ইতস্তত শ্বাস ফেললো। হবু বউয়ের থেকে কোনো উত্তর না পেয়ে কিঞ্চিত অপমানের ছায়া নামলো তার শ্যামলা আননে। থম মেরে বসে থেকে শুধালো, আপনাকে কি জোর করে বিয়েতে দেওয়া হচ্ছে? তিতির সামনে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমি বিবাহিত, আর একটা বিবাহিত মেয়ে কি কখনো তার নিজের ইচ্ছেই আবার বিয়ে করে? সাব্বির থমকালো, কিছুক্ষণ চুপ থেকে ধূর্তের ন্যায় হাসলো, নিঃশব্দে হিম শীতল স্বরে বলল, আই নো, নিজের ইচ্ছে করছো না, হ্যান্ড দ্যাটস হোয়াই হাই ওয়ান্ট ইউ ইভেন মুড। তিতির চমকে তাকালো পাশে। ভ্রুক্ষেপহীন সাব্বিরের নিস্পৃহ মুখটার দিকে চেয়ে আন্দাজ করতে চাইলো কথাটার মানে, কিন্তু তার ফুরসত যেন পেল না। মুহূর্তেই হট্টগোল শুরু হলো পুরো সেন্টার জুড়ে। মানুষজন এলোমেলো ছুটতে ছুটতে বলল, আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে সেন্টারে। নিমিষেই ভুর ভুর করে ধেয়ে এলো কালো ধোঁয়া, আচ্ছন্ন করলো চারপাশ। সেন্টারের জানালার গ্রিলগুলোতেও দাউ দাউ করে জ্বলল লেলিহান শিখা। তিতির দাঁড়িয়ে পড়লো, অথচ মিনিট খানেকের মধ্যেই অসুবিধে হলো শ্বাস নিতে। চোখ খুলে রাখতে বেগ পেতে হলো তাকে। চোখ খুললেই যে ধোঁয়া এসে লাগছে, চোখগুলো জ্বলছে ভীষণ। সবাই যখন নিজের যান বাঁচাতে মরিয়া, তখন শূন্য স্টেজে হয়তো একা দাঁড়িয়ে তিতির। সাইরেনের আওয়াজ আসছে কানে, ফায়ার সার্ভিসের গাড়ির সাইরেন। গায়ে এসে লাগছে আগুনের তাপ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে নিঃশব্দে হাসলো তিতির। পাতলা অশ্বপুটে মিলিয়ে গেল সুখ সুখ অনুভূতি। কেন যেন মনে হলো এখন মরে গেলে বেশ হয়, তাহলে কষ্ট করে আর আত্মহরণের পাপ গায়ে মাখতে হবে না তাকে। তিতিরের হাত পা বিবশ লাগলো, হয়তো শ্বাস নিতে পারছে না বলেই এমন হচ্ছে। গলার কাছটাও শুকিয়ে খড়খড়ে। কেসে ওঠে মেয়েটা, শক্তিটুকু নিঃশেষ হতেই ভর ছেড়ে দেয় সমস্ত শরীর। আর তখনই যেন একজোড়া বলিষ্ঠ হাত শূন্যে তুলে নিল তাকে। এক শক্তপোক্ত বুকে জায়গা পেল তিতিরের এক পাশ। শুনল দাপুটে কণ্ঠের সৌম্য পুরুষকে, খবরদার যান, জ্ঞান হারাবে না, কাজে অপেক্ষা করছে বাহিরে। প্রথমবারের মতো এবারও অজ্ঞান করে বিয়ে করতে বাধ্য করো না আমায়, মানুষ খারাপ বলবে তো আমাকে। আমার তিতিটাকে আপনি নিয়ে আসুন। আগুন দেখে ভয়ে মনে হয় মেয়েটা বের হতে পারছে না। আপনি দয়া করে আমার মেয়েটাকে বের করার ব্যবস্থা করুন। রোকসানা বেগমের আহাজারি আর্তনাদে বোধ হয় চোখের পানি ফেললো রাতের আকাশটাও। জমা হলো বিষণ্ণতার মেঘ। পরপর প্রবল তর্জন গর্জনের সাথে দুঃখ হয়ে নেমে এলো শহরের বুকে। যে আগুন নেভাতে হিমশিম খাচ্ছিল ফায়ার সার্ভিস, সেই আগুন কিছুটা শান্ত হলো হুট করে নামা এই মুষলধারে বৃষ্টিতে। তবুও সেন্টারের বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখে স্বস্তি নেই। সেন্টার ছেড়ে সবাই অক্ষত অবস্থায় বের হতে পারলেও এখনো নিখোঁজ তিতির। ইমদাদ সওদাগর প্রস্তুরীভূতের ন্যায় দাঁড়িয়ে।
স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই, বরং শরীর কাঁপিয়ে বাড়ছে ক্রোধ। ফায়ার সার্ভিসের এতগুলো লোক, অথচ একজনও তার মেয়েকে বের করে আনতে পারছে না। নাকি সত্যি কোনো অঘটন ঘটলো ভিতরে? আরাফকে টেক্কা দিতে গিয়ে নিজের মেয়েটাকেই হারিয়ে ফেলবেন না তো তিনি? তাকে আর কেউ আপু বলে ডাকবে না কখনো। পিতৃসুলভ মনটায় খামচে ধরলো কুচিন্তাগুলো। মেয়েকে হারানোর ভয়ের মধ্যেই মাথায় এলো সাব্বিরের কথা। তিতিরের পাশেই তো বসা ছিল, সেই ছেলে কোথায়? তখনই তার চোখ গেল সাব্বিরের দিকে। হাঁটুতে হাত রেখে নুয়ে পড়ে কাঁদছে। কোনো মতে যান হাতে নিয়ে সেন্টারের ভিতর থেকে বেরিয়ে এলেও ধোয়ার কালো কালিতে বিটিকিচ্ছিরি অবস্থা তার শেরওয়ানির। ধূর্ত মুখটাতে সীমাহীন আতঙ্কের ছাপ। তিতিরকে যে আগুনের মধ্যে ফেলে রেখে এলো, এজন্য আবার কেউ ধরবে না তো ওকে? হাতখানেক দূর থেকে দাঁড়িয়ে থাকা ইমদাদের চোখে চোখ পড়তেই ঘাবড়ালো সাব্বির। সন্ত্রস্ত চোখগুলো পালানোর রাস্তা খুঁজলো, কিন্তু সাংবাদিকদের ভিড় ঠেলে সম্ভব হলো না তার সামনে দিয়ে ছুটোছুটি করছে টিভি চ্যানেলের রিপোর্টার্স গুলো। প্রতি মিনিটের খবর পৌঁছে দিচ্ছে লাইভ টেলিকাস্টে। পুরো ঢাকার মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছে জানতে কি করে ঘটলো এই আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা। সাব্বিরের মাথায় তখন নিজেকে জেরার হাত থেকে বাঁচানোর পায়তারা। ভিড়ের মধ্যে মিশে গিয়ে গা ঢাকা দিতে পারলেই বেঁচে যাবে সে, কিন্তু তার সেই অভিসন্ধিতে পানি ঢেলে দিয়ে হুট করেই থেমে গেল হুলস্থুল। সবাই একযোগে তাকালো সেন্টারের দরজার দিকে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের শিখা পেরিয়ে বেরিয়ে এলো এক দৃঢ় গড়ন। তার প্রশস্ত সিনায় লেপ্টে রয়েছে বিয়ের কোণে। রমণীর নাজুক শরীরের ভর দুবাহুতে নিয়ে একের পর এক পড়ছে প্রতাপী কদম। মেয়েটার হাত জোড়া বড় ভরসার সাথে জড়িয়ে রেখেছে তার গ্রীবাদেশ। দু চোখে রাজ্যের বিস্ময় নিয়ে হয়তো দেখছে দেবদূতের মতো মানুষটাকে। রুকসানা বেগম নিজের মেয়েকে দেখেই অস্পষ্টে আওড়ালেন, তিতির। আরাফের শানিত চোখের দৃষ্টি তখন সামনে। বিমূঢ় মুখগুলোর মধ্যে সে খুঁজে ফিরল ইমদাদ সওদাগরকে। পেয়েও গেল এক সময়। তিতিরকে বুকের সাথে মিশিয়েই হাসলো একান ওকান জুড়ে, হেসে হেসে শুধালো, কার কাছে মেয়ের বিয়ে দিচ্ছিলেন বলুন তো? পশ্চাৎ দেশে আগুন লাগতে না লাগতেই যে কিনা তার হবু বউয়ের কথা ওগুলো ভুলে গেল। ছি! সাংবাদিক সহ সকলেই তাকালো সাব্বিরের দিকে। ঘাবড়ালো সে। শুকনো ঢোক গিরে আশেপাশে চাইতেই বুঝলো ঝাপসা দেখছে সব। চশমাটা যে তাড়াহুড়োতে কোথায় পড়েছে সেটাই তো জানে না। তখনই পিছন থেকে এসে তার দু কাঁধে হাত রাখলো টুবাই আর জিল্লু। টুবাই নিজের চশমাখানা খুলে সাব্বিরের চোখে পরিয়ে দিয়ে বলল, চশমাটা পরিয়ে দিলাম যাতে শেষবারের মতো পৃথিবীটা দেখে যেতে পারো। এটা তো ট্রেলার ছিল, ভাই যখন আসল পিকচার শুরু করবে তখন তো চোখে মুখে অন্ধকার দেখবে বাবু সোনা। জিল্লু খ্যাক খ্যাক করে হেসে উঠল টুবাইয়ের কথায়। পেছন থেকেই সাব্বিরের শেরওয়ানির কলার ধরে শূন্যে তুলল তাকে। হাসি থামিয়ে অবাক স্বরে বলল, ওই তোর গায়ে তো ভাইয়ের একটা হাতের সমান ওজন নাই। বেটা লাইনের বংশধর আইছে আমাগর ভাবিরে বিয়া করতে, কত বড় সাহস! হ্যাঁ, সাব্বিরের শিরদাঁড়া বেয়ে যেন বরফ শীতল স্রোত নামলো। বড় বড় চোখে তাকালো একটু দূরে দাঁড়ানো আরাফের দিকে। আসলেই বোধহয় বড় ভুল হয়ে গেল তার। তিতির কার স্ত্রী সেটা জানা সত্ত্বেও কোন কুক্ষণে যে বিয়ে করতে এসেছিল এই মেয়েকে কে জানে। শ্বশুর জামাই মিলে আবার মেরে টেরে ফেলবে নাকি তাকে। আরাফ তিতিরকে কোল থেকে নামানোর আগেই দৌড়ে এলেন রোকসানা বেগম। তিতিরের পাংশুটে মুখখানা হাতের আঁচলে নিয়ে চুমু খেলেন কপালে। ভূতগ্রস্তের ন্যায় রোকসানার পিছনে এসে দাঁড়ালেন ইমদাদ সওদাগর। তবে তিতিরের কাছে গিয়ে দাঁড়ানোর সাহস হলো না তার। যে হাতে মেয়ের মাথায় পিস্তল ঠেকিয়েছিলেন সেই হাত কোন অধিকারে রাখবেন তার মাথায়। মানুষরা অপরাধীর ন্যায় মাথা নোয়ালেন। নিঃশব্দে চোখ মুছে ভাঙা গলায় ডাকলেন শ্যালককে, আজলাইন, তুই গাড়ি বাইর কর, আমাদের নিয়া আমরা বাসায় ফেরমু সবাই। আরাফ আশ্চর্য হলো। কপালে ভাঁজ ফেলে কপট রাগ দেখিয়ে বলল, ফিরে যাবেন মানে? মেয়ের বিয়ে না দিয়ে ফিরে যাবেন? সবাই হতভম্ব চোখে আরাফের মুখ পানে তাকালেও ক্ষেপে উঠলেন ইমদাদ। এতক্ষণ মেয়েকে খুঁজে না পাওয়া কাতর অক্ষিযুগল সহসা ফুঁসে উঠল
বীতস্পৃহায়। তবুও প্রেস মিডিয়ার ভয়ে কণ্ঠের উষ্মাটুকু প্রকাশ করলেন না, ধীর স্থির ভাবেই শুধালেন, তোমার কি মনে হয় এত কিছুর পরেও আজকে এইখানে কোনো বিয়া হইব? রসিকতা করবার চাও আমার লগে? এই বৃষ্টির মধ্যে আমি আপনার সাথে রসিকতা করব আপনি ভাবলেন কি করে শ্বশুর মশাই? ইচ্ছে করে শ্বশুরকে অসুর ডাকায় চাপা গুঞ্জন আর হাসি একসাথে শুরু হলো স্বজন মহলে। মেহমানরা একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলো, অথচ অনুতাপের লেশ মাত্র ফুটে উঠল না আরাফের পৌরুষ কণ্ঠে। চোখে মুখেও তখন তার ছদ্ম দুশ্চিন্তা। সে ফের মুখ খুলল, এবার বেশ অবাক স্বরে বলল, এতগুলো মানুষ যে বিয়ে খেতে এসে জমের দুয়ার পর্যন্ত গিয়ে হাই হ্যালো করতে আসলো, সেই বিয়ে না খাইয়ে আপনি তাদের বিদায় করে দিতে চাইছিলেন শ্বশুর মশাই? না মানে আপনাকে মনেই করিয়ে দিলাম একটু। আফটার অল আপনার আর আমার মধ্যে যে কেমিস্ট্রিটা আছে সেটা আর কজন জামাই শ্বশুরের মধ্যে আছে বলুন তো? ইমদাদ অপ্রস্তুত হলেন, আশেপাশে তাকিয়ে প্রায় হিসিয়ে বললেন, কি চাও তুমি? বুকের সাথে জড়িয়ে রাখা মেয়েটার দিকে এক পলক তাকিয়ে মাথা তুলল আরাফ। চমৎকার এক হাসি দিয়ে বলল, ওয়েস্ট লিস্টে তো অনেক কিছু আছে, তবে আপাতত আপনার আম্মা জানকে সৎ জ্ঞানে সবার সামনে বিয়ে করতে চাই। ততক্ষণে টুবাই কাজী নিয়ে চলে এসেছে। বৃষ্টিতে ভিজে কাজীর প্রাণ ওষ্ঠাগত। তেদর ছেলেগুলো মাথার উপর একটা ছাতা পর্যন্ত ধরেনি তার। ভাবা যায় সে যাবতীয় বিতৃষ্ণা প্রকাশ করার আগেই ইমদাদ কঠিন স্বরে হুঙ্কার ছুড়লেন, আমি কি কইলাম শোনো নাই? কোনো বিয়া হইব না আজকে। ছেলের হম্বিতম্বি দেখে ধীর পায়ে এগিয়ে এলেন তিতিরের দাদি। বয়স্ক মানুষ, নাতনির বিয়ে উপলক্ষে এই প্রথমবার প্রয়াত স্বামীর ভিটে ছেড়ে শহরে এসেছেন। লাঠি ভর করে হাঁটেন, চোখে ভালো করে না দেখলেও কানে শোনার ক্ষমতা প্রবল। আরাফের কাছে এসে খুব ভালো করে পরখ করলেন ওকে। আরাফ থমকালো। তিতিরের দাদি আরাফের থুতনি ধরে স্মিত হাসলেন, থুরথুরে কণ্ঠে শুধলেন, আমার নাতনিরে পছন্দ? আরাফ কিছু বলার আগেই তেতে উঠলেন ইমদাদ। তপ্ত স্বরে ডাকলেন মাকে। আম্মা। তিতিরের দাদি শুনলেন না সেসব। তিনি তিতিরের মাথায়ও হাত বুলিয়ে দিয়ে আহ্লাদ করে বললেন, এত সুন্দর পোলা থাকতে তোর বাপ কোন উজবুকরে ধরে আনছিল কেডাই জানে। চোখ মুখ খিচলেন ইমদাদ, চড়া কণ্ঠে আওড়ালেন, আম্মা, আমি শেষবারের মতো কইতেছি, আপনি গাড়ি গিয়ে বসেন। তিতিরের দাদিও ছেলের মতো কণ্ঠ কঠিন করে বললেন, আমিও শেষবারের মতন কইতেছি, আমি আমার নাতনির বিয়া না দিয়া এইখান দিয়া এক পাও নড়ব না। সাংবাদিকরাও উৎসুক মুখে ঘিরে ধরলো তাদের। এক একজনের হাজারটা প্রশ্ন আর মায়ের জেদের তোপে অবশেষে হাল ছেড়ে দিলেন ইমদাদ। নত হলো তার অহংকার। সবাইকে অবাক করে দিয়ে পরাস্ত স্বরে বলে উঠলেন, আচ্ছা, আরাফের লগেই তিতিরের বিয়ে হইব, মাগার আজকে না, আগামীকাল চৌধুরী বাড়ি থেকে আমাগোর বাড়িতে বরযাত্রী আইব। তারপর আমার একটা মাত্র আম্মাজানের বিয়া আমি রাস্তায় দাঁড়াইয়া দিব নাকি? ছেলের কথায় খুশি হয়ে গেলেন তিতিরের দাদি। কাজীকে আবারও আসতে বললেন আগামীকাল, তবে এখানে নয়, সওদাগর বাড়িতে। অথচ এত ঝড়ঝাপটা পেরিয়ে তিতিরকে পেয়েও যেন খুশি হতে পারল না আরাফ। চোখ মুখ সন্দেহান করে তাকিয়ে রইল ইমদাদ সওদাগরের দিকে। তিতিরকে আরাফের কোল থেকে নামানো হলো। বিস্ময়ে পাথর বনে থাকা মেয়েটার কাছে ঘেঁষে দাদি বললেন, এই আনোয়ারা মানুষ চিনতে ভুল করে না দিদি ভাই, যদি কেউ পারে তাহলে এই পোলাই পারবো তোমার বাপরে সোজা করতে। তুমি আর না কইরো না এই বিয়েতে। তিতিরের বুকের হৃদকম্পন বাড়ল। দাদির শেষ কথাটার উপর ভরসা করে ফেললো কোনো এক অজানা কারণে। ভবিতব্য হিসেবেই অন্তঃকরণ বরণ করে নিল আরাফকে। ভাগ্য যেন সেই মানুষটার হাতেই সঁপে দিল তার ভালো থাকার চাবিকাঠি। আরাফকে বিস্তর ভাবনায় ডুবে থাকতে দেখে কাছে এসে দাঁড়ালো টুবাই। ফিসফিস করে বলল, ভাই, তোমার ডিপজল শ্বশুরের মতলব আবার অন্য কিছু না তো? নইলে এত তাড়াতাড়ি বেটা অমরেশপুরী থেকে অমিতাভ বচ্চন হয়ে গেল কি করে? আমারও তো একই প্রশ্নটা ভাই। রাতারাতি ফেরেস্তা হয়ে যাওয়ার ভালো মানুষ তো আমার শ্বশুরমশাই নয়, নিশ্চয়ই ঘাবলা আছে এর মধ্যে। ভালো কথা, আমার মতিন কই রে?
টুবাই ভ্রুকুটি করে তাকালো। মস্তিষ্ক তন্ন তন্ন করে খুঁজলো মতিন নামে কাউকে। এক সময় না পেয়ে বলে উঠল, কোন মতিন আরাফ ভাই? আরে আমার বউকে যে বিয়ে করে নিয়ে যেতে এসেছিল তার কথা বলছে। কিন্তু ওই বেটার নাম তো সাব্বির। আরাফ টুবাইয়ের কাঁধে নিজের হাতটা রেখে বলল, দেখ, সিস্টেমেটিক্যালি যদি সতীন বলা হয় স্বামীর আরেক বউকে, তাহলে বউয়ের না হওয়ায় হবু জামাইকে কি বলে ডাকা উচিত? মতিন। এক্স্যাক্টলি। কভারে মোড়ানো বালিশের এক পাশে অতি অযত্নে পড়ে আছে আরাফের মুঠোফোন। একটু পর পর টুং টুং শব্দ করে বেজে চলেছে সেটা। অন্য পাশেই উবু হয়ে পড়ে আছে আরাফ। ক্লান্ত চোখ দুটো যেন পান করেছে তন্দ্রিত মদিরা। উন্মুক্ত পেটানো পিঠে শ্রান্তির ধকল। গতকাল রাতে ঠিক কটায় বাড়ি ফিরেছে সে জানে না। তার উপর এই কাক ভরে ভূমিকম্প সদৃশ কলের আওয়াজে ঘুম ভেঙে গেল তার। ভাঁজ পড়ল মসৃণ ললাট পটে। ঘন রিকালো ভ্রুজোড়া কুচকে মিশে যেতে চাইলো একে অপরের সাথে। কোনো মতে হাতড়ে যখন ফোনটা মুখের সামনে আনলো, তখন স্ক্রিনে ভাসছে অচেনা নাম্বার। ঠাসা ঘুম ভেঙে যাওয়ার বিরক্তিতে তেতো হয়ে এলো জিভ। একবার ভাবলো ফোন সাইলেন্ট করে ফেলে রাখবে, কিন্তু একে আজ তার বিয়ের দিন। আর বিয়ের দিন মানুষের আকস্মিক ভাবে পৃথিবীর সব জিনিসের উপর প্রবল মায়া কাজ করে। আরাফেরও এই সাত সকালে আগন্তুকের ওপর প্রবল মায়া কাজ করলো। আবেগের তাড়নায় রিসিভ করে বসলো কলখানা। ঘুম ঘুম আধবোজা চোখে ফোনটা কানের ওপর ফেলতেই অপর পাশ থেকে ভেসে এলো মেয়ে কণ্ঠ। হ্যালো। তাবৎ বীতস্পৃহায় কপাল কুঁচকে এলো আরাফের। খেয়াল করে দেখলো খুব আয়োজন করে সে তিতির ব্যতীত অন্য কোনো রমণীর সাথে কথা বলতে পারছে না। কণ্ঠ জড়িয়ে আসছে মাতৃভক্তিতে। অগত্যা হ্যালোর বিপরীতে আরাফ জিজ্ঞেস করে বসলো, কাকে চাই খালামা? ফোনের ওপাশের মানুষটা রুষ্ট হলেন বোধ হয়। তেতে উঠে দাঁতে দাঁত পিষে বললেন, বিয়ে করা বউকে খালাম্মা ডাকছেন? লজ্জা করছেন আপনার? এখন বউয়ের কণ্ঠ ভুলে গেছেন? বিয়ের পর তো বউয়ের চেহারাও ভুলে যাবেন। এই, আপনার মতিগতি তো সুবিধার মনে হচ্ছে না আমার। দিদুনকে বলবো নাকি বিয়েটা ক্যান্সেল করে দিতে? তিতিরের চাপা ধমকে কাজ হলো। বিছানার উপর ধর্মড়িয়ে উঠে বসলো আরাফ। ফোনটা আরেকবার মুখের সামনে এনে নাম্বারটা ভালো করে দেখলো। ফের কানে চাপালো জলজলে স্ক্রিন। অবিশ্বাসের স্বরে শুধালো, তিতির, তুমি আমার নাম্বার পেলে কি করে? ওয়েট, অসুর মশাই তোমাকে তোমার ফোন ফেরত দিয়ে দিয়েছে? আবার অসুর? তিতিরের কপট রাগে ঠোঁট টিপলো আরাফ। মাথা নুইয়ে হাসিটুকু আটকালো। পুরুষালী কণ্ঠে ছদ্ম গম্ভীরতা টেনে বলল, আচ্ছা বেশ, শ্বশুর মশাই, এবার বলো তো জানেমা, আমার অসুর থুরি শ্বশুর মশাইয়ের এমন সুধুর বুদ্ধি উদয় হলো কি করে, আর আমার নাম্বারই বা পেলে কি করে? তিতির শান্ত হলো এবার। ফোন কানে গুঁজেই হেঁটে এলো ঘরের সাথে লাগোয়া বারান্দায়। ভোরের ঠান্ডা বাতাসে উড়ল তার কপালের উপরে পড়ে থাকা খুচরো কেশ কুন্তল। মাটির টবে সদ্য ফোটা কামিনীর পানে মুগ্ধ দৃষ্টি ফেললো। তারপর বেশ বিদ্রুপ করেই বলল, মিষ্টি দিয়েছে আপনার জগৎ বিখ্যাত নাম্বার, আর ফোন ভরে আম্মু দিয়ে গেল। তার আগে আপনি বলুন, এই যে বউর কণ্ঠ নাচি নিয়ে বউকে খালাম্মা ডেকে ফেলছেন, তার শাস্তি কি হবে? আরাফ মাথা নোয়ালো। নিঃশব্দে হেসে তার এলোমেলো চুলে এলো পাতারি আঙুল চালিয়ে বলল, বউ পাখি যা শাস্তি তা আমি মাথা পেতে নেব। আমাকে শাস্তি টাস্তি দেওয়ার ব্যাপারে তাকে কম্প্রোমাইজ করতে দেব না। বউ পাখি নামটা শুনে এই প্রথমবার হয়তো লাজুক হাসলো লাজবন্তী। কণ্ঠের আলু থালু ভাবটুকু লুকিয়ে শুধালো, আর বিয়ের পর আমার মুখ ভুলে গেলে? আরাফ ততক্ষণে ইয়ারপড লাগিয়েছে কানে। স্বয়ংক্রিয় যন্ত্রটির সুযোগ ব্যবহার ঘটিয়ে দু হাতে ভর রেখে শরীর এলিয়ে দিল পেছনে। প্রশ্রয়ের স্বরে বলল, বউয়ের মুখ যেন ঢুলে না যায়, তার ব্যবস্থা করতেই তো তোমাকে এই বাড়িতে নিয়ে আসবো। এবার অসুর মশাই আমাকে ভালো টালো বেশে ঘর জামাই হিসেবে রেখে দিতে চাইলে সেটা অন্য কথা। আবার অসুর মশাই? আরাফ ছদ্ম অনুতপ্ত কণ্ঠে বলে উঠল,
ইস, দেখেছ, তোমার বাপ আমাকে এতটাই জ্বালিয়েছে, এতদিনে তাকে অসুর থেকে শ্বশুরে কনভার্ট করতে পারছি না। বরের যুক্তিতে হেরে প্রলম্বিত শ্বাস ফেলল তিতির। প্রসঙ্গ বদলাতে নীরব রইল কিছুটা সময়, পরপর শুধালো। গতকাল রাতে সেন্টারে আগুন লাগলো কি করে? আর আপনিই বা কি করে বুঝলেন যে আমি সেন্টারের ভিতরে আটকা পড়েছিলাম? গুছিয়ে মিথ্যে বলতে গেলে আয়েশ করা বসা জরুরি। আরাফও বেশ আয়েশ করে বসলো এবার। তার পৌরুষ কণ্ঠে মেকি বিষণ্ণতা নামিয়ে বলল, সিগন্যাল বউ সিগন্যাল, তুমি হয়তো আমাকে খুব করে মিস করছিলে তখন। তোমার হার্ট সেই সিগন্যাল আমার হার্টকে পাঠালো, আর তারপরেই আমি বুঝলাম। কি বুঝলেন? তিতিরের সপ্রশ্ন কণ্ঠের কৌতূহল ধরা পড়ে গেল আরাফের কাছে। খাদে নামলো তার স্থূল স্বর। যেখানে থেমেছিল বলে গেল তারপর থেকে। বুঝলাম এই যে মেয়েটা আমাকে এতদিন বাড়াবাড়ি রকমের অপছন্দ করত, আজ সেই মেয়েটা আজ আমাকে বাড়াবাড়ি রকমের ভালোবেসে ফেলেছে আমাকে, আর তাকে হারিয়ে ফেলার কোনো অধিকার আমার নেই। তিতিরকে স্তব্ধ হয়ে যেতে দেখেই নিঃশব্দে হাসলো আরাফ। মাথা নুইয়ে বলল, তার মুখে হাসি ফোটানোর জন্য যদি পুরো পৃথিবীও আমাকে জ্বালিয়ে দিতে হয়, তাই সই তাহলে। ঢিপ ঢিপ শব্দ বাড়ল তিতিরের বুকের ভিতর। সুডোল আননে লজ্জার বদলে ছুটে এলো এক ঝাঁক বিস্ময়। আরাফের শেষের কথাগুলো শুনতেই আঁতকে উঠল লাজবন্তী। কণ্ঠে অবিশ্বাস নিয়ে শুধালো, তার মানে সেন্টারে আগুন আপনি লাগিয়েছিলেন? কতগুলো মানুষ ছিল, মানছি কারো কোনো ক্ষতি হয়নি, কিন্তু যদি হতো? ক্রূর হাসিতে প্রসারিত হলো আরাফের পিবর ওষ্ঠপুট। ওই যে বললাম, তার খুশির আগে কিচ্ছু নয়, আর আমি মোটের কারো কোনো ক্ষতি হতে দিতাম না। আগুন ছড়ানোর আগেই সবাই যথেষ্ট সময় পেয়েছে সরে যাওয়ার, একমাত্র তুমি আমার কোলে ওঠার জন্য ধোঁয়ার মধ্যে দাঁড়িয়েছিলে। তিতিরের ঠোঁট ফাঁক হয়েছিল বিস্ময়ে। আরাফ থামতেই থতমত খেলো মেয়েটা। কথা জড়িয়ে ফেলে আওড়ালো, আমি মোটেই আপনার কোলে ওঠার জন্য ধোয়ার মধ্যে দাঁড়িয়েছিলাম না। একজনের নামে উল্টাপাল্টা যা কিছু বলে দিলেই হলো। খবরদার আমার নামে বানিয়ে বানিয়ে কিছু বলবেন না। আরাফ তখন শুধু তার গ্রে ট্রাউজার পরনে। উঠে দাঁড়িয়ে পানির বোতল হাতে নিয়ে বলল, ইউর উইশ ইজ মাই কমান্ড ম্যাডাম, বলবো না আর বানিয়ে বানিয়ে। আপনিও তখন আমার কোলে ওঠার জন্য দাঁড়িয়েছিলেন না, আর আমিও আপনাকে বিয়ের পর কোল থেকে নামাবো না, সদ্বোধ। আরাফ বুঝলো ফোনের ওপাশেই হাঁসফাঁস করছে তিতির। মেয়েটাকে আচ্ছা বেকায়দায় ফেলে ঠোঁটে ঠোঁট পিষলো আরাফ। তারপর নিজেও হেঁটে এলো বারান্দায়। বৃষ্টি ভেজা ভোরের বাতাস ছুঁয়ে গেল তার রোমশ বুক। ধূর্ত হাসি এসে ভিড়ল চোখের কার্নিশে। রেলিং এর ওপর হাত রেখে শুধালো, কি হলো, কথা বলছো না কেন? ওয়েট, আর ইউ ব্লাশিং? তোমার কি বুকের ভিতর তুকপুক করছে? আমি তো ভেবেছিলাম আমার বউ শালুক ফোন, লজ্জা সে আমাকে খুব একটা পাবে টাবে না, কিন্তু তুমি হঠাৎ এতটা ব্লাশ করে আমি কোথায় যাবো বলো তো? উত্তপ্ত কপলে হাত রাখলো তিতির। আসলেই সে কি লজ্জা পাচ্ছে? এত গরম গরম লাগছে কেন তার? ভাবনার সুতো ছিঁড়ে মেয়েটা তড়িঘড়ি আওড়ালো, মোটেই না, আমি কেন ব্লাশ করব? আজব, আমার আসলে ফোন করাই উচিত হয়নি আপনাকে। সেই তখন থেকে আপনি আমার পিছনে লাগছেন। তিতির কণ্ঠের মেকি উষ্মাটুকু ঝাড়তেই আরাফ বলে উঠল, তাই বুঝি? তাহলে ভিডিও কল করে প্রমাণ করে দাও যে আমি সত্যি সত্যি তোমার পেছনে লেগেছি, আর তুমি আমাকে মিথ্যা মিথ্যা একটু ব্লাশ করনি। কামন প্রভিট বউ পাখি। আমি রাখছি। তিতির ফোন কাটতে গেলেও আটকে দিল আরাফ। আহ্লাদি গলায় বলল, আচ্ছা আচ্ছা, ফোন কাটার আগে আর একবার বলবে ভালোবাসো। তিতির তখন গাল ফুলিয়ে দাঁড়িয়ে কপট রাগ দেখিয়ে আওড়ালো, টিকটিকির কালাভুনা রেসিপিটা মনে আছে? আরেকবার রাগাবেন তো এবার ওটাই প্রথম রেঁধে খাওয়াবো আপনাকে। আরাফ বেশ নির্লিপ্ত ভঙ্গিতে বলল, সে আমি বউয়ের হাতে বিষও খেয়ে নেব। অসুর মশাইয়ের একমাত্র মেয়েকে বিয়ে করব, অথচ তার হাতে সামান্য টিকটিকির কালাভুনা খেতে পারবো না? আমার ভালোবাসা কি এতই ঠঙ্ক নাকি? আরাফের প্রগলভতায় তিতির আরো একবার দীর্ঘশ্বাস ফেলল।
বরের লজিকের কাছে আহুতি জানালো তার তর্কের জেতার অভিলাষ। মৃদু স্বরে বলল, ভালোবাসি না আপনাকে, একটুও বাসি না। ভালোবাসার ছদ্ম প্রত্যাখ্যানে আরাফ চমকালো না মোটেও, বরং স্বতঃস্ফূর্ত আওড়ালো, থাক, সে তোমার ভালোবাসতে হবে না। আমি তোমাকে যতটুকু ভালোবাসি তাতেই তোমার আর আমার সারা জীবন আরামসে কেটে যাবে। কিন্তু দুপুরের মেহেন্দি অনুষ্ঠানে না আসলে সব মিস করে ফেলবে, বুঝলে? মিষ্টি হয়তো একটু পরেই তোমাকে ফোন করবে, রেডি হয়ে থেকো। তিতির অবাক হলো ভারী, ভ্রু কুঁচকে শুধালো, কাদের মেহেন্দি অনুষ্ঠান? আরাফ তখন টাওয়াল বের করছে ফ্রেশ হওয়ার জন্য। কাঁধের উপর সেটা অযত্নে ফেলে রেখে হাঁটতে হাঁটতেই বলল, কাদের আবার? তোমার আর আমার? দুদিন আগে থেকেই দাদার বউ আর মিষ্টি মিলে গোপন বৈঠক করছে মেহেদি অনুষ্ঠান নিয়ে। কে কি রঙের শাড়ি পরবে, কিভাবে নাচবে। এক সেকেন্ড, দুদিন আগে থেকে মানে? মিষ্টি আর আপনার দাদিও জানতেন যে আপনি আমাকে আবার বিয়ে করবেন? চোখ খিচে জিভ কাটলো আরাফ। মুখ ফসকে কথাটা বেরিয়ে যাওয়ায় বিপাকে পড়ল ভীষণ। দাদি আর মিষ্টি যে শুরু থেকেই তার সমস্ত অভিসন্ধির মুখ্য হোতা, সে সম্পর্কে তিতিরকে এখনই জানানো বুদ্ধিমানের কাজ নয়। তবে তিতির নাছোড়বান্দা, সে কিছুতেই ফোন ছাড়বে না সত্যিটা না জেনে। শেষমেশ আরাফ জানালো তাকে সবটা। প্রলম্বিত শ্বাস ফেলে বলল, শুধু মিষ্টি আর দাদি নয়, এমনকি তবলা, টুবাই, জিল্লু সবাই জানতো যে আমি তোমার বিয়ে অন্য কারো সাথে হতে দিব না। আর সেন্টারে আগুন লাগিয়ে দেওয়ার বুদ্ধিটা কার ছিল? আরাফ খুব গর্ব করে বলল, এ বুদ্ধির দাঁড় করা নয় ম্যাডাম, এটা সম্পূর্ণ আমার আইডিয়া। তবলা অবশ্য সেন্টারে মিসাইল ফেলার কথা বলেছিল, তবে আমি না করে দিয়েছিলাম। তিতির হাসতে গিয়েও হাসলো না, ঠোঁট টিপে ছদ্ম গাম্ভীর্যের সাথে শুধালো, কেন না করে দিয়েছিলেন? আরাফ হতাশ স্বরে বলল, শুধু শুধু অসুর মশাইয়ের সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ বাদিয়ে কি লাভ বলতো? এমনিতেই তো সে বেটা আমাকে দেখতে পারে না, তার উপর মিসাইল ছুঁড়েছি শুনলে তো আর বিয়েই দিতে চাইতেন না। আরাফের কথা শুনে দুদিকে মাথা নাড়ল তিতির। তার এমন সাংঘাতিক কাজকর্মে স্ত্রীর নীরব ভূমিকা দেখে হাহাকার করে উঠল মানুষটা। ঠিক এই জন্য আমি এটা বলতে চাইনি। তিতির ভ্রু গোটালো, নিরেট স্বরে স্বামীর হাহাকার আরো বাড়িয়ে দিতে বলল, তাহলে ভুলে বলে ফেলেছি বলে উড়িয়ে দিলেই তো পারতেন। বলতে গেলেন কেন মিসাইল টিসেলের কথা? আরাফ বিছানার উপর বসে পড়ে বলল, স্ত্রী জাতি বড্ড বেরসি। ভুলে বলে ফেলেছি বলে ব্যাপারটা উড়িয়ে দিলেও তো দেখা যেত কোনে বিয়ের দিন মুখ বেজার করে বসে আছে, মানুষ ভাববে বর বুড়ো, তাই পছন্দ হয়নি। টুবাই আর চিল্লু টিটকারি মেরে বলবে, ভাই ভাবি মনে হয় ভাবছে আপনি পারবেন না, তাই মুখ কালো করে বসে আছে। তুমি মুখ খারাপ করে থাকলে আমি কত বড় ঝালমেলায় পড়তাম, বুঝতে পারছো? কপালে ভাঁজ পড়ল তিতিরের। চিন্তা করার বদলে সে সপ্রশ্ন গলায় জিজ্ঞেস করে বসলো, টুবাই আর জিল্লু কি পারবেন না বলে টিটকারি মারবে? আরাফের মুখখানা চুপসে গেল অমনি। প্রথমে অসহায়ের মতো হাসলো, পরপর এক হাত মুঠো করে চোখ খিচে কপালে ঠেকালো। এ বউ নির্ঘাত বড় হয়ে পুলিশ হবে। এখনই বরকে যেভাবে জেরার উপর রাখছে, সেখানে ভবিতব্য কি হতে পারে ভেবেই বুকে ব্যথা শুরু হয়ে গেল আরাফের। তুতকে বলে উঠল, সংসার করতে পারবো কিনা সেটাই বলবে আর কি। ওসব ছাড়ো, দুপুরে শাড়ি পরবে তো? দুপুরে আমি আসবই না। অধর করে বাঁকা হাসি ফুটলো আরাফের। মুখ নিচু করে বলল, বেশ, তুমি না আসলে আমি তৈবাকে আসতে বলছি। আফটার অল মেহেন্দি অনুষ্ঠান, অথচ সেখানে বউ থাকবে না, সেটা কি আর ভালো লাগবে দেখতে বলো? তিতির ফুঁসে উঠল অমনি। তাহলে ওই তয়বাকেই বিয়ে করুন, শুধু শুধু কষ্ট করে আমাকে বিয়ে করতে আসতে হবে না। বলছো? বলছি। আরাফ থামলো একটু, পরপর খাদে নামানো গলায় বলল, বিয়ে আমি তোমাকেই করবো বউ পাখি। আমার রুহ অবধি জানে তোমার বদলে অন্য কাউকে ভালোবাসা এ জীবনে আমার পক্ষে সম্ভব নয়। আমি সার্চ করে দেখলাম আরাফ ভাই একমাত্র পুরুষ যে কিনা নিজের বউকে
2বার বিয়ে করেছে অথচ একবারও বাসর করতে পারিনি। আহারে আহারে। অদ্ভুত বিশ্লেষণে কপাল গোটালো আরাফ। সিগারেটের শলাকায় আগুন ধরাতে ধরাতে আওড়ালো। তুই হঠাৎ আমাকে নিয়ে রিসার্চ করতে উঠে পড়ে লাগলি কেন রুবাই? টুবাই যেন এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল। খুশিতে ঝুমঝুম করে উঠল তার কৃষাঙ্গ শরীর। পরপর বুকে হাত গুঁজে বেশ গম্ভীর কণ্ঠে বলল, শুধু তোমাকে না আরাব ভাই, আমি সবাইকে নিয়ে রিসার্চ করেছি। আমি মানুষের মুখ দেখলেই যা বোঝার বুঝে ফেলি। এই যেমন তোমার মুখ দেখলেই বোঝা যায় যে তোমার এখনো বাসর। কথাটা শেষ হওয়ার আগেই পিছন থেকে তার মাথায় চাটি বসালো জিল্লু। নিম্নাষ্ট দাঁত দিয়ে কামড়ে রেখে কণ্ঠের উষ্মা ঝেড়ে বলল, এই হাঁদার ঘরে হাঁদা, তুই আরেকবার যদি এই মানুষের মুখ দেখা বাঁশনিয়া বিশ্লেষণ করছস না, তো রিসার্চ সেন্টারের পাছায় আমি আগুন ধরাই দিমু টুবাই। হ্যাঁ। চাটি খেয়ে টুবাই হতভম্ব। প্রথমে এক হাতে মাথা ডলল, তারপর চোখ মুখে বিষম ব্যথা নিয়ে তাকালো আরাফের দিকে। হুট করে হওয়া আক্রমণের ধকল সামলাতে না পেরে খুলে নাকে চলে আসা চশমাটা ঠিকঠাক করে চোখে লাগিয়ে আওড়ালো। আরাব ভাই, তুমি তাড়াতাড়ি এই জিল্লুরে ট্রান্সফার করে চিড়িয়াখানা পাঠাও। বান্দরের মতো কথায় কথায় খালি মাথায় বাড়ি দেয়। আমার মতো বিজ্ঞানীকে সম্মান দিতে না পারলে ওর এইখানে থাকার কোনো অধিকার নেই। জিল্লু তখন অন্যদিকে তাকিয়ে প্রতিবাদ স্বরূপ বিড়বিড় করে বলল, আগে নিজের প্যান্টের চেন আটকাইতেছে, আইছে বড় আমার বাঁশর বিজ্ঞানী। এমন মানহানিকর অপমানের প্রেক্ষিতে আর চুপ করে থাকা যায় না। টুবাইও থাকতে পারল না, তেতে উঠে বলল, পরো তো সবসময় বাংলা লুঙ্গি, প্যান্টের মর্ম তুমি কি বুঝবে হে ছোকরা? আবার আসছে আমার রিসার্চ নিয়ে খোটা দিতে, কত বড় সাহস! অন্য অপমান যেমন তেমন, কিন্তু লুঙ্গি নিয়ে অপমান! আক্রোশে জিল্লুর নাকের পাটা ফুলল। এক হাতে তুলে নিল গুদামের মেঝেতে পড়ে থাকা বাঁশ। পরপর অন্য হাতে শার্টের আস্তিন গোটাতে গোটাতে তেড়ে এলেও হাড্ডিসার শরীর নিয়ে গা বাঁচাতে বেগ পেতে হলো না টুবাইকে। এক দৌড়ে গিয়ে লুকালো আরাফের পিছনে। জিল্লুকে হাতে বাঁশ নিতে দেখে ভ্রুকুটি করলো আরাফ, শুধালো, তুই বাঁশ নিয়েছিস কেন? বাঁশ দিয়ে মারবি নাকি ওকে? গোখরো সাপের ন্যায় ফুঁসতে থাকা জিল্লু বলল, ভাই, আপনি জানেন না এই হালার ক্যাঙ্গারুর মতো শরীর, শরীরে সব জায়গায় হাড্ডি গুড্ডিতে ভরা। দেখা যাবে হাত দিয়ে মারতে গেলে আমার ওই 2 দিন বেড রেস্ট নেওয়া লাগতেছে। এর লাইগাই তো বাঁশ লিচি। ওই তাছাড়া বিজ্ঞানী, সাহস থাকলে তুই সামনে আয়, আমার আয় সামনে। টুবাই তখন শুকনো মুখে দাঁড়িয়ে, মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ এখান থেকে সে সরবে না। জিল্লুর কথা শুনে আরাফ ঘাড় ঘুরালো। টুবাইকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁট টিপে শুধালো, কি হলো? যা, জিল্লু ডাকছে তো তোকে। টুবাই থমথমে মুখে বলল, জগৎ সংসার উল্টে গেলেও আজ আমি তোমার পিছন থেকে নড়ব না আরাব ভাই। আমার শরীর যেমনই হোক, ফেলনা নাকি বউয়ে রাখে আমাকে বাঁকে পেলে পিটিয়ে আলু ভর্তা করে ফেলতে ওই বান্দরের 1 মিনিটও লাগবে না। তুই আবার আমারে বান্দর কইলি? জিল্লু খেপে উঠতেই টুবাই মুখের সামনে দুহাত জোর করলো। শত অনুতপ্ত কণ্ঠে বলল, ভুল হয়েছে জিল্লু ভাই, আমাকে মাফ করে দাও। গরিলারে বান্দর বলা আমার একদম উচিত হয় নাই। টুবাইয়ের কথায় জিল্লু ফের তেড়ে ফুড়ে আসতে নিলেও হেসে উঠল আরাফ। টেবিলের উপর থেকে নেমে দুহাত দুদিকে ছড়িয়ে ডাকলো টুবাই আর জিল্লুকে। ভাই যেহেতু ডেকেছে, সাপ আর নেউলের সম্পর্ক হলেও আরাফ অন্তঃপ্রাণ ওরা দুজনেই, তাই না এসেও পারলো না। টুবাই আর জিল্লুকে দুপাশে রেখে দুজনের কাঁধে হাত রাখলো আরাফ। তারপরও বেশ আয়েশ করে বলল, আজ কিসের অনুষ্ঠান মনে আছে তোদের? মেহেন্দি, কাল গায়ে হলুদ, মিষ্টি, তিতির, এমনকি দাদার বউটাও নাকি কনে পক্ষ টিম বানিয়েছে। এখন তোরা দুজনে যদি আমার টিমে না থাকিস, তাহলে আমার মান ইজ্জতে ফালুদা হয়ে যাবে না? জিল্লু ভীষণ আত্মবিশ্বাসের সাথে বলে উঠল, ভাই, আমরা তো আপনার টিমে, আপনি শুধু বলেন আমাকে কি করা লাগবে। টুবাইও এবার জোর কদমে মাথা নাড়ল, অর্থাৎ একমত সে। আরাফ বাঁকা হেসে বলল, তোদের দুজনের কনফিডেন্স দেখে আমি সন্তুষ্ট বৎসগুল। টুবাই দাঁত বের করলো।
এ কান ও কান জোড়া হাসি দিয়ে বলল, আরে তুমি বলোই না হারাপ ভাই, আমাদের কি করতে হবে? নাচতে হবে। আরাফের মুখ থেকে শব্দ দুটো বের হওয়া মাত্রই আটকে উঠল ওরা। জিল্লুর মুখ ফ্যাকাশে। টুবাই কাঁদো কাঁদো স্বরে বলল, এ কেমন কথা ভাই, আমরা কি নাচতে টাচতে পারি নাকি? মারপিট করতে হলে সে না হয় করে দিতাম, কিন্তু নাচ? আরাফ বিরক্ত হলো ভীষণ, চোখ মুখ খিচে বলে উঠল, তোর কি ধারণা বিয়েতে মারপিট করার জন্য বরপক্ষ আনা হয়? টুবাই অসহায়ের মতো করে বলল, কি জানি ভাই, এখনো তো বিয়ে করেনি, তাই ঠিক বলতে পারছি না। জিল্লু এপাশ থেকে ভেঙে বলে উঠল, আরে বিয়ে করে নাই দেখা জানে না বরযাত্রী বিয়াতে কি করতে যায়। হাদার হ কোথাকার হুপ। মুহূর্তেই আরাফ ওদের দুজনকে বগল দাবা করে দাঁতে দাঁত পিষে বলল, এই যে আমি পার্লামেন্ট থেকে ছুটি নিলাম নিজের বিয়েতে অ্যাটেন্ড করব বলে, সেখানে তোরা আমার জন্য একটু নাচতে পারবি না? বরপক্ষ হেরে গেলে কোনো পক্ষের সামনে আমাদের আর কোনো দাম থাকবে? তবলাটা যদি সুস্থ থাকতো তাও ও একাই ফাটিয়ে নাচতো। বেচারা অসুস্থ, মাত্র একদিন আগে ডিসচার্জ হয়েছে, ওকে চাইলেও পারবে নাচতে? টুবাই কোনো মতে বলল, ভাই আমরা নাচলে তোমার প্রেস্টিজ এমনিতেও থাকবে না। জিল্লুও তাল মিলিয়ে বলল, এবারের মতো ছাইরা দেন ভাই, সামনে আপনি আবার বিয়া করলে ওইবার ঠিক নাচবো আপনার কসম। খানিকক্ষণ তবদা খেয়ে দাঁড়িয়ে রইল আরাফ। পরপর অবিশ্বাসের স্বরে বলে উঠল, তোদের কি মনে হয় আমি ভবিষ্যতে আরো 400-500 বিয়ে করব শুধু তোদের নাচানাচি করার জন্য? টুবাই আরাফকে আরো খানিকটা তবদা লাগাতেই যেন বলে উঠল, শুধু তাই নয় আরাব ভাই, দেশে আরাম সুমারি হলে তোমার নাম থাকবে টপ ট্রিবিউটারের তালিকায়, আর আমার ল্যাব জমজমাট থাকবে তোমার ছাপনা দিয়ে। আহা। জিল্লু চোখ কপালে তুলে বলল, ভাই এনি চান্স তুই কি ভাইয়ের বাচ্চা করে তোর ওই বালের ল্যাবের গিনি পিগ বানাইতে চাইতেছস? ওই তোরে বাঁশর বিজ্ঞানী কোন হালাই কইছিল? হ্যাঁ, খালি একবার নামটা আমারে ক আমারে। টুবাই চেহারায় নিরীহ ভাব নিয়ে বলল, জিল্লু একদম উল্টাপাল্টা কথা বলবে না আমার নামে, আজব। বাসর বিজ্ঞানী কেন হব আমি? আমি তো রাষ্ট্রবিজ্ঞানী নিয়েই পড়ছি, সেই হিসেব মতে আমি হব রাষ্ট্রবিজ্ঞানী। বালের বিজ্ঞানী হবা তুমি আমার। আরাফ অতিষ্ঠ হয়ে উঠল জিল্লু আর টুবাইয়ের ঝগড়াঝাটিতে। ছাড় দিয়ে বলল, জিল্লু তুই ভাষা ঠিক কর, আর টুবাই তুই যদি কোনো রপ্তানি নাই হোস তাহলে ল্যাব খুলছিস কেন? টুবাই বেশ লাজুক স্বরে এবার বলল, ল্যাব তো শখের বসে খুলেছিলাম হারাব ভাই। জিল্লু ফের একবার মার খণ্ড বাঁধিয়ে ফেলতে চাইলেও আরাফ আটকালো তাকে। পরপর কিছু একটা ভাবতেই চোখে মুখে ছড়িয়ে পড়লো কপট হাসি। টুবাইকে উদ্দেশ্য করে বলল, তোর শখের ল্যাবের লাইফ টাইমে ভিজিট চাই? চাই তো আরাব ভাই, নতুন নতুন ল্যাব খুলেছি, কেউ সাহস করে রাজিও হচ্ছে না গিনিপিগ হওয়ার জন্য। ধরে নে তোর গিনিপিগ পাওয়া গেছে। টুবাই আগ্রহ নিয়ে চাইতেই আরাফ শুধালো, আমার মতিন কইরে? কে ভাই? সাব্বির? জিল্লু হাতের ইশারায় পাশের ঘরে তর্জনী তুলে দেখালো, সপ্রশ্ন কণ্ঠে আওড়ালো, ওর মুখে তো স্কচ টেপ দিয়া ওই ঘরে চেয়ারের লইগে বাইদা রাখছি কেন ভাই? আরাফ তখন কিছুটা আস্তে করে শুধালো, আমাদের কথা শুনতে পাচ্ছে? হ, শোনার তো কথা। অমনি ধূর্ত হাসলো আরাফ, বেশ চড়া গলায় আওড়ালো, মতিনের ব্যাকগ্রাউন্ড চেক করেছিস? করেছিলাম ভাই, হালার মা বাপ মনে হয় কেউ নাই, থাকলেও সেপারেট, মানে খোঁজ খবর রাখ না আর কি। হালাই বিদেশে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, ছুটিতে আছে। আরাফ ফিরে চাইলো এবার টুবাইয়ের দিকে, উচ্ছ্বসিত স্বরে বলল, গ্রেট, তাহলে তো বেশি ঝামেলাও নেই। টুবাই আজ থেকে আমার মতিন তোর লাইফ টাইম ডিউটি। যা টুবাই যা, জেলে আপনি জিন্দেগি ইচ্ছে খুশি মতো এক্সপেরিমেন্ট কর ওটার সাথে। ছদ্ম খুশিতে চকচক করে উঠলো টুবাইয়ের চোখ মুখ। সে নিজেও বুঝতে পারছে আরাফ সাব্বিরকে ভয় দেখাতে এসব বলছে, তবুও আনন্দে আত্মহারা ভাবটুকু চেহারায় টেনে বলে ফেললো, তোমার বিয়েতেও আমি নাচবো আরাব ভাই, পাক্কা কনফার্ম।
জিল্লু দাঁতে দাঁত পিষল। টুবাই নাচলে তো তারও নাচা লাগবে, নইলে আরব ভাইয়ের সুনজর থেকে পিছে পড়ে যাবে না সে। অগত্যা মুখ অন্ধকার বানিয়ে বলল, টুবাই নাচলে আমিও নাচবো আরাব ভাই। অভিসন্ধি সফল হওয়ায় দুর্ভেদ্য হাসলো আরাফ। হুট করে কান খাড়া করলেই হয়তো শুনতে পেত পাশের ঘর থেকে কুই কুই আওয়াজ করছে সাব্বির। সবটা শুনে ঘাম ছুটে গেছে তার উপর কোন এক্সপেরিমেন্ট করবে এরা। কিসের কথা হচ্ছে এখানে? দুপুরের তপ্ত রোদ মাথায় নিয়ে বিয়ের জমজমাট আয়োজন চলছে চৌধুরী বাড়ির আনাচ কানাচে। আপাতত অর্কিড আর গোলাপের চোখ ধাঁধানো ডেকোরেশনে সেরেছে বসার ঘর। স্টেজ করা হয়েছে বরপক্ষ আর কনেপক্ষের হাড্ডাহাড্ডি পারফরমেন্সের জন্য। ডালায় ডালায় রাখা হয়েছে মেহেদি, মিষ্টি মুঠো ভর্তি গোলাপের পাপড়ি ছড়াচ্ছে তাতে। পরনে তার টিয়া রঙা কুচি দেয়া তাঁতের শাড়ি, সামান্য ফুলের গয়না, চোখে কাজল আর ঠোঁটে মারুন রঙের লিপস্টিক। মূলত কনেপক্ষের আজ সবাই এভাবেই সাজবে, শুধু বউকে সাজানো হবে ৮ পৌরে শাড়িতে। বসার ঘর তখন মেহমানে ভরপুর। আরাফের মা প্রথমে দ্বিমত করলেও এখন বেশ ছুটে ছুটেই কাজ করছেন একমাত্র ছেলের বিয়েতে। চৌধুরী বাড়ির কর্তারও একই অবস্থা, আত্মীয় স্বজনের সমাদরে ত্রুটি রাখছেন না কোনো। এর মধ্যেই হাতে বিশাল বড় ফলের ডালা সহ উপস্থিত হলো তৈয়ব। পরনে তার গরদের সাদা পাঞ্জাবি, পিছনে টুবাই এবং জিল্লুও আছে। তারা ফরমাল পরেছে। ছেলেদের ড্রেস কোড বলে এই ব্যাপারকে তারা যে বিশেষ গুরুত্ব দেয়নি তা তাদের বেশভূষায় বেশ বোঝা যাচ্ছে। তৈয়বকে দেখেই তার কাছে দৌড়ে এলো মিষ্টি। উচ্ছ্বসিত কিশোরের ন্যায় আনন্দের ঝলক চোখে নিয়ে জিজ্ঞেস করলো, তৈয়ব ভাই, আমাকে কেমন লাগছে বলো তো? তৈয়ব আদলে তীব্র অনীহা মেখে আওড়ালো, একদম বাজে বিচ্ছিরি। স্টার জোসের প্যাকাটিওকে তো তোর সেদিন তো সুন্দর লাগতো দেখতে। যা এবার সামনে থেকে সর। মানে কিছু হতে না হতেই ডাকা দলে সর্দারের মতো রাস্তা আটকে দেওয়া ছাড়া আর কি খেয়ে দিয়ে তোর কোনো কাজ নেই মিষ্টি? মুহূর্তেই চুপসে গেল মিষ্টির মুখখানা। অন্ধকার নামলো তার কাজল টানা চোখে। মাথা নুয়ে বাধ্য মেয়ে সরে দাঁড়াতেই তৈয়ব আর জিল্লু ডালা হাতে ভিতরে ঢুকলো। শুধু টুবাই ঢুকলো না, সে ধীর পায়ে মিষ্টির সামনে এসে দাঁড়ালো, মাথায় হাত রেখে বলল, মিষ্টিটাকে তো হাজ শাড়িতে একবারে টিয়া পাখির মতো লাগছে। মিষ্টির মুখ তখনও ভার, সে সেভাবেই আওড়ালো, তোমাদের দলের মাতব্বর যে আমাকে প্যাকাটির সাথে তুলনা করে গেল সেবেলা। কপালে ভাঁজ ফেললো টুবাই। উত্তর না দিয়ে আচমকায় চশমা খুলে হাতে নিল। সাদা শার্টের আস্তিনে সেটা মুছে আবার চোখে পড়লো। পরপর ঝুঁকে এসে ড্যাব ডেবিয়ে চাইলো মিষ্টির মুখের দিকে, তারপর বলল, এবার থেকে যে তোমাকে প্যাকেটের সাথে তুলনা করবে তাকে বলে দেবে যে তোমাকে প্যাকেটের সাথে তুলনা করলে তার কপালেও প্যাকেটের মতো বউই জুটবে। টুবাই এতটা কাছে চলে আসায় মিষ্টি একটু হকচকালো বটে। কিছুটা পিছিয়ে গিয়ে বলল, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি চশমা মুছলে কেন তখন? টুবাই এবার সোজা হয়ে দাঁড়ালো, বেশ চিন্তিত স্বরে বলল, না মানে শিওর হচ্ছিলাম কোনো মানুষ দেখছি না পরি। মিষ্টি প্রথমে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইল, কিন্তু পরে যখন বুঝলো টুবাই ফ্লার্ট করছে তার সঙ্গে, তখনই চোখ কপালে উঠলো তার। কপালের রং বদলে রক্তিম হতেই ছুটে পালালো সে টুবাইয়ের সামনে থেকে। মিষ্টিকে পালাতে দেখে টুবাই মাথার পিছনে হাত রেখে হাসলো নিঃশব্দে। ফর্সা চেহারায় ফুটে উঠলো আলতো লাজুক রেখা। মিষ্টিটা আরব ভাইয়ের বোন না হলে হাতে পায়ে ধরে হলেও সে তাকে বউ করে নিজের বাড়িতে এনে রেখে দিত। আর এত সুন্দর মেয়েটাকে কিনা তৈয়ব ভাই পাত্তা দিচ্ছে না, আশ্চর্য।